হ্যালো স্টুডেন্ট, আশা করি তুমি ভালো আছো। মনে করো তুমি ইঞ্জিনিয়ার বা ডাক্তার হতে চাও, কিন্তু এই ডিগ্রি অর্জন করার প্রথম শর্ত হলো অবশ্যই তোমাকে সায়েন্স নিয়ে পড়তে হবে। ঠিক তেমনি রসায়নে একটি যৌগ তৈরি করার জন্য একটি মৌল অন্য একটি মৌলের সাথে যুক্ত হওয়ার জন্য যোগ্যতা অর্জন করতে হয়। মূলত এই যোগ্যতাই হলো যোজ্যতা। তাই রাসায়নিক বন্ধন জানার আগে আমরা এই পর্বে যোজনী সম্পর্কে জানব। তুমি জানো যে প্রতিটি মৌলের নির্দিষ্ট শক্তি স্তর আছে এবং প্রতিটি শক্তি স্তরে নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন থাকে। কোন মৌলের একদম শেষ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকে তাকে ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা বলে। এই উদাহরণটি খেয়াল করো। এখানে সোডিয়ামের শেষ শক্তি স্তরে 1টি, কার্বনের শেষ শক্তি স্তরে 4টি এবং ক্লোরিনের শেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন থাকে। সুতরাং সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা 1, কার্বনের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা 4 এবং ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা 7। তোমার মনে এখন প্রশ্ন জাগতে পারে, কিভাবে মৌলগুলো এই যোজ্যতা অর্জন করে? চলো জেনে নেই। এখানে নিয়ন, সোডিয়াম ও ফ্লোরিন এই 3টি পরমাণুর গঠন চিত্রটি খেয়াল করো। আমরা জানি পরমাণুর প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ 2টি এবং তারপরে শক্তি স্তরে সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে আগের উদাহরণ থেকে দেখা যায় নিয়নের শক্তি স্তর 2টি ইলেকট্রন দিয়ে পূর্ণ, কিন্তু নিয়ন থেকে ফ্লোরিনের 1টি ইলেকট্রন কম আর সোডিয়ামের 1টি ইলেকট্রন বেশি আছে। মূলত প্রতিটি পরমাণুই তাদের কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসগুলোর মতো শেষ শক্তি স্তরে ইলেকট্রন দিয়ে পূর্ণ করতে চায়। তাই এখানে ফ্লোরিন পরমাণু 1টা ইলেকট্রন নিয়ে আর সোডিয়াম পরমাণু তার অতিরিক্ত ইলেকট্রনটি দিয়ে নিয়ন পরমাণুটির মতো শেষ শক্তি স্তরটি ইলেকট্রন দিয়ে সম্পূর্ণ করতে চায়। তাহলে বলা যায় পরমাণুগুলোর শেষ শক্তি স্তরটি ইলেকট্রন দিয়ে পূর্ণ হলেই একটি মৌল আরেকটি মৌলের সাথে বন্ধন তৈরি করার যোগ্যতা পায়। এখানে ফ্লোরিন 1টা পরমাণু নিয়ে আর সোডিয়াম 1টা ইলেকট্রন দিয়ে বন্ধন গঠন করার যোগ্যতা অর্জন করে। তাই ফ্লোরিন ও সোডিয়ামের যোজনী 1। এখন তাহলে বলো তো, ম্যাগনেসিয়াম ও অক্সিজেনের যোজনী কত? তোমার উত্তরটি যদি 2 হয়ে থাকে তাহলে তোমার উত্তরটি একদম সঠিক। যোজ্যতার সংজ্ঞা আরেকভাবেও দেওয়া যেতে পারে। সাধারণত হাইড্রোজেনের যোজনী 1 ধরা হয়। তাহলে কোনো মৌলের একটি পরমাণু যতগুলো হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারে সেই সংখ্যাটি হলো ওই পরমাণুর যোজ্যতা। একটি ক্লোরিন পরমাণু একটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে, তাই ক্লোরিনের যোজনী 1। কিছু কিছু মৌলের 1-এর বেশি যোজনী থাকে, যেমন কার্বন, আয়রন, কপার ইত্যাদি। যেসব মৌলের 1-এর বেশি যোজনী থাকে সেসব মৌলের যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলে। পরিবর্তনশীল যোজনী বোঝার জন্য প্রথমে আমাদের 3য় অধ্যায়ের শক্তিস্তর, উপশক্তিস্তর এবং মৌলের ইলেকট্রন বিন্যাস সম্পর্কিত ভিডিওগুলো দেখে ভালোভাবে বুঝে নিতে হবে। চলো এখন পরিবর্তনশীল যোজনী সম্পর্কে জেনে নেই। যোজনীর আরেকটি সংজ্ঞা হলো কোনো মৌলের শেষ শক্তি স্তরে যতগুলো বিজোড় ইলেকট্রন থাকে তাকে ওই মৌলের যোজনী বলে। তুমি জানো যে কোনো মৌলের নির্দিষ্ট শক্তি স্তর আছে এবং প্রতিটি শক্তি স্তরের নির্দিষ্ট সংখ্যায় উপশক্তি স্তর আছে। যেমন প্রথম শক্তি স্তরে 1টি, দ্বিতীয় শক্তি স্তরে 2টি, তৃতীয় শক্তি স্তরে 3টি করে উপশক্তি স্তর থাকে। কার্বনের ইলেকট্রন বিন্যাসটি দেখো। আমরা জানি 2p উপশক্তি স্তরে 2px, 2py, 2pz এই 3টি অরবিটাল থাকে। তাই কার্বনের শেষ 2টি ইলেকট্রন 2p উপশক্তি স্তরের 2px এবং 2py অরবিটালে একটি করে বসেছে। এখানে দেখা যাচ্ছে যে কার্বনের 2p উপশক্তি স্তরে 2টি বিজোড় ইলেকট্রন আছে, তাই বলা যায় কার্বনের যোজনী 2। আবার কোনো পরমাণু যৌগ গঠনের জন্য উত্তেজিত হয়ে যায়, তখন পরমাণুতে থাকা ইলেকট্রনটি লাফ দিয়ে এক উপশক্তি স্তর থেকে অন্য ফাঁকা উপশক্তি স্তরে চলে যায়।
কার্বনকে উত্তেজিত করা হলে কার্বনের 2s অরবিটাল থেকে একটি ইলেকট্রন 2p z অরবিটালে চলে যায়। এখন খেয়াল করে দেখো, শেষ শক্তি স্তরে 4টি বিজোড় ইলেকট্রন আছে, তাই বলা যায় কার্বনের যোজনী 4। তাহলে দেখা যাচ্ছে যে কার্বনের যোজনী 2 এবং 4, অর্থাৎ কার্বনের 2টি যোজনী আছে। যেহেতু কার্বন একের বেশি যোজনী দেখা যাচ্ছে, তাহলে বলতে পারি কার্বন পরিবর্তনশীল যোজনী দেখায়। চলো এখন সুপ্ত যোজনী সম্পর্কে জেনে নেওয়া যাক। কোন মৌলের সর্বোচ্চ যোজনী থেকে তার সক্রিয় যোজনী বিয়োগ করলে ওই মৌলের সুপ্ত যোজনী পাওয়া যায়। মূলত যদি কোনো মৌলের পরিবর্তনশীল যোজনী থাকে, তাহলে ওই মৌলটি আরেকটি মৌলের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করতে যত সংখ্যক যোজনী দরকার হয়, তাই হলো ওই মৌলের সক্রিয় যোজনী। ফেরাস ক্লোরাইড যৌগটিতে আয়রনের যোজনী হচ্ছে 2, আবার ফেরিক ক্লোরাইড যৌগটিতে আয়রনের যোজনী হচ্ছে 3। তাহলে ফেরাস ক্লোরাইডে আয়রনের সক্রিয় যোজনী 2 হলেও ফেরিক ক্লোরাইডে আয়রনের সক্রিয় যোজনী হচ্ছে 3। আমরা জেনেছি যে আয়রনের সর্বোচ্চ যোজনী 3, তাই ফেরাস ক্লোরাইডে আয়রনের সুপ্ত যোজনী 1 এবং ফেরিক ক্লোরাইডে আয়রনের সুপ্ত যোজনী হচ্ছে 0। চলো এখন জেনে নেই যৌগমূলক সম্পর্কে। একাধিক পরমাণু বা আয়ন একসাথে মিলে যদি কোনো ধনাত্মক বা ঋণাত্মক চার্জযুক্ত পরমাণু গুচ্ছ তৈরি করে এবং পরমাণু গুচ্ছটি যদি একটি মৌলের মতো আচরণ করে, তাহলে ওই পরমাণু গুচ্ছকে যৌগমূলক বলে। যেমন একটি নাইট্রোজেন পরমাণু 3টি হাইড্রোজেনের সাথে এবং একটি হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়াম আয়ন তৈরি করে, যা একটি যৌগমূলক। যৌগমূলকের চার্জ পজিটিভ বা নেগেটিভ দুইটাই হতে পারে, তবে যৌগমূলকের চার্জ সংখ্যাই হচ্ছে এর যোজনী। যেমন হাইড্রোক্সিল আয়নের চার্জ -1, তাই এর যোজনী 1। আরো ভালোভাবে বোঝার জন্য স্ক্রিনটি পজ করে এই উদাহরণগুলো দেখে নাও আর খাতায় তুলে নাও। রসায়ন পড়তে এই যোজনী খুবই গুরুত্বপূর্ণ। এই ছিল আমাদের আজকের পর্ব। এই পর্বে তুমি জানলে যোজনী সম্পর্কে। আগামী পর্বে তুমি সংকেত নিয়ে বিস্তারিত জানবে। দেখা হবে আগামী পর্বে। হ্যালো স্টুডেন্ট, আশা করি তুমি ভালো আছো। গত পর্বে তুমি যোজনী সম্পর্কে জেনেছো। আজকের পর্বে তুমি যৌগের সংকেত ও সংকেত লেখার নিয়ম নিয়ে বিস্তারিত জানবে। আমাদের প্রতিটি মানুষকে আলাদাভাবে আইডেন্টিফাই করার জন্য যেমন আমাদের নাম রয়েছে, ঠিক রসায়নেও প্রতিটি মৌলকে আলাদাভাবে আইডেন্টিফাই করার জন্য প্রতীক ব্যবহার করা হয়। আমরা জানি মৌলগুলো নিজেদের মধ্যে বা একটি মৌল একাধিক ভিন্ন মৌলের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করে। যৌগটির নাম কি, কি কি মৌল নিয়ে যৌগটি তৈরি হয়েছে এবং যৌগে কত মৌল কত সংখ্যক আছে তা বিস্তারিত জানতে পারি যৌগের সংকেতের মাধ্যমে। যৌগ হিসেবে পানির একটি অণু খেয়াল করো। পানির এই অণুটির সংকেত হলো H2O। এই সংকেত দেখে তুমি বুঝতে পারছো যে পানির অণু হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণু দিয়ে তৈরি। এই সংকেতটি দেখে এটাও বোঝা যাচ্ছে যে 2টি হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু মিলে এক অণু পানি তৈরি করে। আরো একটি যৌগ মিথেন অণুকে খেয়াল করো, যার সংকেত হলো CH4। এই সংকেতটি দেখে বোঝা যাচ্ছে যে একটি কার্বন পরমাণু 4টি হাইড্রোজেন পরমাণুর সাথে মিলে এক অণু মিথেন তৈরি করে। উদাহরণ দুটি খেয়াল করে দেখো।
করে সাবস্ক্রিপ্টে একটি সংখ্যা লেখা থাকে। এটা হচ্ছে ওই যৌগে থাকা হাইড্রোজেন পরমাণুর সংখ্যা। সংকেত দুটিতে অক্সিজেন বা কার্বনের পাশে কোনো সংখ্যা ছিল না, কারণ যৌগ দুটিতে কার্বন ও অক্সিজেন একটি করে ছিল। চলো এখন রাসায়নিক সংকেত লেখার নিয়মগুলো জেনে নেই। প্রথম নিয়মটি হচ্ছে, কোনো মৌলের একটি অণুতে যতগুলো পরমাণু থাকে সেই সংখ্যাটি মৌলের প্রতীকের ডান পাশে নিচে ছোট করে লিখতে হবে। ওজনের একটি অণুতে অক্সিজেনের 3টি পরমাণু থাকে, তাই ওজন অণুর সংকেত O3। পরের নিয়মটি হলো, যখন ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু মিলে যৌগ গঠন করে এবং এদের যোজনী যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ না করা যায়, তাহলে দুটি মৌলের প্রতীক পাশাপাশি লিখে একটি মৌলের প্রতীকের পাশে অপর মৌলের যোজনী লিখতে হয়। অ্যালুমিনিয়াম অক্সাইড যৌগটি খেয়াল করো। এখানে অ্যালুমিনিয়ামের যোজনী 3 এবং অক্সিজেনের যোজনী 2। 2 এবং 3 উভয় সংখ্যাকে সাধারণত কোনো একটি তাই প্রথমে অ্যালুমিনিয়াম ও অক্সিজেনের প্রতীক লিখতে হবে এবং এরপরে অ্যালুমিনিয়ামের প্রতীকের পাশে অক্সিজেনের যোজনী এবং অক্সিজেনের প্রতীকের পাশে অ্যালুমিনিয়ামের যোজনী লিখে অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত লেখা হয়। আবার ক্যালসিয়াম ক্লোরাইড যৌগটি খেয়াল করো। এখানে ক্যালসিয়ামের যোজনী 2 এবং ক্লোরিনের যোজনী 1। 1 এবং 2 উভয় সংখ্যাকে 1 দিয়ে ভাগ করা হলে যোজনীর কোনো পরিবর্তন হয় না। তাই প্রথমে ক্যালসিয়ামের ও ক্লোরিনের প্রতীক লিখতে হবে এবং এরপরে ক্যালসিয়ামের প্রতীকের পাশে ক্লোরিনের যোজনী 1 এবং ক্লোরিনের প্রতীকের পাশে ক্যালসিয়ামের যোজনী 2 লিখতে হবে। যেহেতু যোজনী 1 হলে সংখ্যাটি লেখা লাগে না, তাই ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেতটি হলো CaCl2। সর্বশেষ নিয়মটি হলো, যখন কোনো ভিন্ন মৌলের পরমাণু মিলে যৌগ গঠন করে এবং এদের যোজনী যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তখন যোজনীগুলো সেই সংখ্যা দিয়ে ভাগ দিয়ে ভাগফলটি আগের নিয়মের মতো বসাতে হবে। কার্বন ডাই অক্সাইড যৌগটি খেয়াল করো। কার্বনের যোজনী 4 এবং অক্সিজেনের যোজনী 2, তাই 2 দিয়ে এদের যোজনীকে ভাগ করার পর কার্বন প্রতীকের পাশে 1, অক্সিজেনের প্রতীকের পাশে 2 সংখ্যাটি বসেছে। যেহেতু যোজনী 1 হলে সংখ্যাটি লেখা লাগে না, তাই কার্বন ডাই অক্সাইডের সংকেতটি হলো CO2। চলো এখন জেনে নেই আণবিক সংকেত ও গাঠনিক সংকেত সম্পর্কে। মূলত রাসায়নিক সংকেত এবং আণবিক সংকেত বিষয়টি একই, অর্থাৎ আমরা মাত্র যে রাসায়নিক সংকেত সম্পর্কে জেনেছি তাই আণবিক সংকেত। আর একটি অণুতে মৌলের পরমাণুগুলো কিভাবে সাজানো আছে তা প্রতীক এবং বন্ধনীর সাহায্যে প্রকাশ করাকে গাঠনিক সংকেত বলে। গাঠনিক সংকেত শেখার ফলে একটি অণুতে যেসব পরমাণু থাকে তার একটি 3D স্ট্রাকচার কেমন হতে পারে তার আইডিয়া পাওয়া যায়। আবার একটা পরমাণু আরেকটা পরমাণুর সাথে এক বন্ধন নাকি দ্বিবন্ধন দিয়ে যুক্ত তাও জানতে পারা যায় এই গাঠনিক সংকেত থেকে। গাঠনিক সংকেত ভালোভাবে শেখার জন্য একটা মেথড শিখে নেই। কোনো পরমাণু যোজনী যত হবে, গাঠনিক সংকেতে তার ততটি হাত থাকবে এবং ওই হাত দিয়ে অন্য পরমাণুর হাতের সাথে যুক্ত হবে। মিথেন অণুটির গাঠনিক সংকেতটি দেখো। এখানে কার্বনের যোজনী 4, তাই কার্বনের হাত 4টি। হাইড্রোজেনের যোজনী 1, তাই এর হাত 1টি। এখানে কার্বনের 4টি হাতে 1টি করে হাইড্রোজেনের সাথে মিলে মিথেনের গাঠনিক সংকেত পাওয়া যায়। আণবিক সংকেত এবং গাঠনিক সংকেতের একটি সাধারণ পার্থক্য আছে। আণবিক সংকেত দিয়ে যৌগে কি পরমাণু কতগুলো সংখ্যায় আছে তা জানা যায়, আর গাঠনিক সংকেত দিয়ে দেখা যায় যৌগের মধ্যে পরমাণুগুলো কিভাবে সাজানো। প্রোপেনের আণবিক সংকেতটি হলো C3H8। এর আণবিক সংকেত কার্বন ও 8টি হাইড্রোজেন পরমাণু মিলে এক অণু প্রোপেন অণু তৈরি হয়েছে।
এখন প্রোপেনের গাঠনিক সংকেতটি দেখো। গাঠনিক সংকেতটি দেখে বোঝা যায় এখানে 3টি কার্বন শিকল আকারে একে অপরের সাথে যুক্ত হয় এবং কার্বনের বাকি ফাঁকা হাতগুলোতে 8টি হাইড্রোজেন যুক্ত হয়। এই ছিল আমাদের আজকের পর্ব। আজকের পর্বে তুমি সংকেত সম্পর্কে বিস্তারিত জেনেছো। আগামী পর্বে অষ্টক ও 2 এর নিয়ম সম্পর্কে জানবো। দেখা হবে সেই পর্বে। সেই পর্যন্ত ভালো থেকো। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে তুমি রাসায়নিক সংকেত সম্পর্কে জেনেছো। আজকের পর্বে তুমি অষ্টক ও 2 এর নিয়ম নিয়ে বিস্তারিত জানবে। একটি বলকে মেঝেতে সমানভাবে রাখলে বলটা স্থিতিশীল থাকে, কিন্তু একটি মেঝেতে ইট এবং লাঠি দিয়ে এভাবে রেখে এরপর বাম পাশ থেকে বলটি ছাড়লে দেখা যাবে বলটি স্থিতিশীল না থেকে স্কেলের সাথে লেগে গড়িয়ে পড়ে যাচ্ছে। আবার যদি আরেক পাশে আরেকটি ইট দিয়ে দেই এবং লাঠিটা 2টি ইটের মাঝে রেখে বলটা ছেড়ে দেই, তাহলে দেখা যাবে বলটা স্থিতিশীল থাকছে। তাহলে দেখা যায় এই 2 অবস্থাতেই বলটি স্থিরভাবে থাকতে পারে। তাই এই 2 অবস্থায় বলটি স্থিতিশীল, কিন্তু এই অবস্থায় বলটি স্থিতিশীল নয়। ঠিক একইভাবে যে কোনো পরমাণু স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করে স্থির হতে চায়। দেখে আসা সিনারিওর সাথে রিলেট করে পরমাণুর স্থিতিশীলতা সম্পর্কে জেনে নেই। পরমাণুগুলো 2 ও অষ্টকের নিয়ম ফলো করে স্থিতিশীলতা অর্জন করে। চলো এই সম্পর্কে বিস্তারিত জেনে নেই। তুমি 3rd চ্যাপ্টারে জেনেছো কোন প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকে 2n² সংখ্যক। এই নিষ্ক্রিয় মৌলগুলো নিয়ে তুমি আগেই জেনেছো। নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটি খেয়াল করো। 2n² সূত্র অনুযায়ী পরমাণুর প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে এর শক্তি স্তর একটি এবং এতে 2টি ইলেকট্রনই আছে, অর্থাৎ শক্তি স্তর ইলেকট্রন দিয়ে পূর্ণ। আর তাই হিলিয়াম একটি স্থিতিশীল মৌল। নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে ইলেকট্রন বিন্যাস আমরা এই অবস্থার সাথে তুলনা করতে পারি। এখানে যেমন বলকে স্থিতিশীল রাখার জন্য কোনো ইট বা অবলম্বন দিতে হচ্ছে না, তেমনি নিষ্ক্রিয় গ্যাসগুলোতে বাইরে থেকে ইলেকট্রন নিতেও হয় না বা দিতেও হয় না। আর তাই এরা স্থিতিশীল মৌল। এখন চলো হাইড্রোজেন ও লিথিয়ামের ইলেকট্রন বিন্যাসটি দেখা যাক। হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে এর শেষ শক্তি স্তরে মাত্র একটি ইলেকট্রন আছে। নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস পেতে হাইড্রোজেনের শেষ শক্তি স্তরে আরেকটি ইলেকট্রন প্রয়োজন। তাই হাইড্রোজেন আরেকটি ইলেকট্রন গ্রহণ করে হিলিয়াম পরমাণুর মতো স্থিতিশীল হয়। ঠিক যেমন ভাবে ইট যোগ করে বলটি স্থিতিশীল রাখা হয়েছিল। আবার লিথিয়ামের বিন্যাস থেকে দেখা যাচ্ছে এর প্রধান শক্তি স্তর 2টি এবং শেষ শক্তি স্তরে মাত্র একটি ইলেকট্রন আছে। 2n² সূত্র অনুযায়ী পরমাণুর দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকতে পারে। শক্তি স্তর পূর্ণ করতে লিথিয়ামের আরো 7টি ইলেকট্রন প্রয়োজন, কিন্তু লিথিয়াম 7টি ইলেকট্রন গ্রহণ না করে তার ওই একটি ইলেকট্রন ছেড়ে দেয়। এই প্রথম অবস্থার ইট এবং লাঠিকে সরিয়ে বলকে মাটিতে রেখে যেভাবে স্থিতিশীল করা যায়, এখানে ঠিক তেমনি লিথিয়াম একটি ইলেকট্রন ছেড়ে দিয়ে নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লাভ করে এবং স্থিতিশীলতা লাভ করে। এখন সোডিয়াম ও ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসটি খেয়াল করো তো। সোডিয়ামের 3টি প্রধান শক্তি স্তর আছে এবং সর্বশেষ শক্তি স্তরে একটি মাত্র ইলেকট্রন থাকে। সূত্র অনুযায়ী এর শেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকার কথা, তাই সোডিয়াম শেষ শক্তি স্তরে এতগুলো ইলেকট্রন গ্রহণ না করে তার একটি ইলেকট্রন দান করে দেয়। এই একটি ইলেকট্রন দান করার ফলে সোডিয়াম নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে এবং স্থিতিশীলতা অর্জন করে। আবার ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস চিত্রটি দেখো। এখানে শেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন রয়েছে। ফ্লোরিনের শেষ শক্তি স্তরে নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভের জন্য একটি ইলেকট্রন প্রয়োজন, তাই ফ্লোরিন
একটি ইলেকট্রন গ্রহণ করে নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করে এবং স্থিতিশীলতা অর্জন করে। এখন নিশ্চয়ই তোমার মনে প্রশ্ন আসছে, মৌলগুলো কেন নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায় বা স্থিতিশীলতা অর্জন করতে চায়? চলো জেনে নেই। নিষ্ক্রিয় গ্যাস মৌলগুলো শেষ শক্তি স্তর ইলেকট্রন দিয়ে পূর্ণ, তাই এরা বাইরে থেকে ইলেকট্রন নেয় না এবং ইলেকট্রন দেয় না। ফলে এরা কোনো বিক্রিয়াতেও অংশ নেয় না বা কোনো যৌগ গঠন করে না। এভাবেই তারা স্থিতিশীলতা অর্জন করে। অন্যান্য মৌলগুলো এরকম ভাবে স্থিতিশীল হওয়ার জন্য অণু গঠন করার সময় ইলেকট্রন দিয়ে নিয়ে বা শেয়ারের মাধ্যমে তাদের সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন ধারণ করে স্থিতিশীল হয়। একেই মৌলের অষ্টকের নিয়ম বলে। পানির অণুর এই গাঠনিক চিত্রটি খেয়াল করে দেখো। অক্সিজেনের শেষ শক্তি স্তরে 6টি এবং হাইড্রোজেনের 1টি ইলেকট্রন থাকে। পানির অণু গঠনের ফলে একটি অক্সিজেন 2টি হাইড্রোজেনের সাথে ইলেকট্রন শেয়ার করে। এতে অক্সিজেনের অষ্টক পূর্ণ হয়েছে এবং হাইড্রোজেনের শেষ শক্তি স্তর ইলেকট্রন দিয়ে সম্পূর্ণ হয়ে স্থিতিশীলতা অর্জন করেছে। কিন্তু হাইড্রোজেনের শেষ শক্তি স্তর ইলেকট্রন দিয়ে পূর্ণ হওয়ার এই নিয়ম অষ্টক নিয়ম দিয়ে ব্যাখ্যা করা যায় না। আরো বেশ কিছু মৌলের জন্য এই অষ্টক নিয়মের সীমাবদ্ধতা রয়েছে। অষ্টক নিয়মের এই সীমাবদ্ধতা দূর করার জন্য 2-এর নিয়ম বের করা হয়। চলো জেনে নিই। নিষ্ক্রিয় গ্যাসগুলোর শেষ শক্তি স্তরে যেমন 2টি বা 8টি ইলেকট্রন থাকে, তেমনি অণু গঠনে শেষ শক্তি স্তরে 1 বা একাধিক জোড়া ইলেকট্রন থাকবে। এটাই হচ্ছে 2-এর নিয়ম। আগের উদাহরণে দেখেছি যে পানির অণু গঠনে প্রতিটি হাইড্রোজেনের শেষ শক্তি স্তরে 1 জোড়া ইলেকট্রন দেখা যায়, যা 2-এর নিয়ম মেনে চলে। এই ছিল আমাদের আজকের পর্ব। আজকের পর্বে তুমি অষ্টক ও 2-এর নিয়ম নিয়ে বিস্তারিত জেনেছ। আগামী পর্বে তুমি রাসায়নিক বন্ধন ও বন্ধন গঠনের কারণ সম্পর্কে জানবে। সেই পর্যন্ত ভালো থেকো, দেখা হবে আগামী পর্বে। গত পর্বে তুমি অষ্টক ও 2-এর নিয়ম এবং নিষ্ক্রিয় গ্যাস সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছ। আজকের পর্বে তুমি রাসায়নিক বন্ধন ও আয়নিক বন্ধন সম্পর্কে জানবে। চলো প্রথমে জেনে নেই রাসায়নিক বন্ধন কাকে বলে। পরমাণুগুলো যে আকর্ষণ বল দিয়ে একে অপরের সাথে মিলে অণু তৈরি করে তাকে আমরা রাসায়নিক বন্ধন বলে থাকি। আগের পর্বে আমরা জেনেছি পরমাণুগুলো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসের জন্য কখনো ইলেকট্রন দেয়, আবার কখনো নেয় এবং কখনো শেয়ার করে। এই ইলেকট্রন দেয়া নেয়া কিংবা শেয়ার করার মাধ্যমে রাসায়নিক বন্ধনকে 2 ভাগে ভাগ করা যায়। এগুলো হলো আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন। তবে আজকের পর্বে শুধু আয়নিক বন্ধন নিয়ে আলোচনা করা হবে। একটি ঘুঘু পাখি সারাদিন বনে ঘুরে ঘুরে খাবার সংগ্রহ করে। বনের পরিবেশ প্রতিকূল, তাই অনেক রিস্ক নিয়ে সে খাবার সংগ্রহ করে। খাবার সংগ্রহের পর সে খাবার তার বাসায় নিয়ে আসে। পাখিটা নিজের জন্য কিছু খাবার খায় আর কিছু খাবার সে তার বাচ্চাকে খাওয়ায়। এখানে মা পাখিটা খাবার দেয় এবং বাচ্চা পাখিরা সেই খাবার শুধু গ্রহণ করে। এই খাবার দেয়া নেয়ার মধ্যে এক অনন্য বন্ধন দেখতে পাই। আয়নিক বন্ধন গঠনেও আমরা এরকম ঘটনা দেখতে পাই। চলো জেনে নেই। গল্পের মতো আয়নিক বন্ধনে 2টি অংশ থাকে। এদের মধ্যে একটি ইলেকট্রন দিয়ে দেয়, আরেকটি অংশ থাকে যারা ওই ইলেকট্রনটি গ্রহণ করে। ধাতু ও অধাতুর মধ্যে যে বন্ধন তৈরি হয় তাকেই আয়নিক বন্ধন বলে। ধাতব পরমাণু তার যোজ্যতা স্তরের ইলেকট্রন ছেড়ে দেয় এবং ওই ইলেকট্রন অধাতব পরমাণু নেয়। ফলে তাদের মধ্যে আকর্ষণ বলের মাধ্যমে যে বন্ধন তৈরি হয় তাই আয়নিক বন্ধন। এখানে যোজ্যতা স্তর বলতে পরমাণুর শেষ কক্ষপথ বোঝানো হয়েছে। ধাতুর ইলেকট্রন দেয়ার এবং অধাতুর ইলেকট্রন নেয়ার
মূল কারণ হল প্রতিটি পরমাণু তার কাছের নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়। ধাতুর শেষ শক্তি স্তরে সাধারণত অতিরিক্ত ইলেকট্রন ছেড়ে দিয়ে ধাতুটি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে। আবার অধাতু তার শেষ শক্তি স্তরে ইলেকট্রন গ্রহণ করে তার কাছের নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে। এই নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের জন্য ইলেকট্রন আদান প্রদানের ফলে ধাতু ও অধাতু নিজেদের মধ্যে আয়নিক বন্ধন তৈরি করে। উদাহরণের জন্য ধাতু হিসাবে সোডিয়াম এবং অধাতু হিসাবে আমরা ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস দেখে নেই। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসে শেষ শক্তি স্তরে মাত্র একটি ইলেকট্রন আছে। চতুর্থ অধ্যায়ে জেনেছি যে উচ্চ আয়নীকরণ বিভবের কারণে ধাতুসমূহ সহজে ইলেকট্রন ছেড়ে দেয়। তাই সোডিয়াম শেষ শক্তি স্তরের ইলেকট্রন ছেড়ে দিয়ে কাছের নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করে। আবার ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসে শেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন আছে। অধাতু ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান বেশি হওয়ায় এরা ইলেকট্রন গ্রহণ করে কাছের নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করে। এখানে সোডিয়াম ইলেকট্রন দিয়ে এবং ক্লোরিন ওই ইলেকট্রন গ্রহণ করে রাসায়নিক বন্ধন তৈরি করে এবং সোডিয়াম ক্লোরাইড যৌগ তৈরি করে। আমরা জানি কোনো পরমাণুতে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলো ইলেকট্রন থাকে। প্রোটন ও ইলেকট্রন সমান সংখ্যায় থাকে বলে কোনো পরমাণুকে চার্জিত অবস্থায় পাওয়া যায় না। কিন্তু আমরা দেখেছি যে আয়নিক বন্ধন তৈরির জন্য ধাতু ইলেকট্রন ছেড়ে দেয় এবং অধাতু ইলেকট্রন গ্রহণ করে। যখন কোনো পরমাণু থেকে একটা ইলেকট্রন দিয়ে দেয় তখন পরমাণুতে প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা থেকে বেশি হয়। পরমাণুতে যখন প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা থেকে বেড়ে যাবে তখন পরমাণুটি পজিটিভ চার্জ বিশিষ্ট আয়নে পরিণত হবে। এই পজিটিভ চার্জ বিশিষ্ট আয়নকে ক্যাটায়ন বলে। আবার যখন কোনো পরমাণু একটি ইলেকট্রন নেয় তখন পরমাণুতে ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা থেকে বেশি হয়। পরমাণুতে যখন ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা থেকে বেড়ে যাবে তখন পরমাণু নেগেটিভ চার্জ বিশিষ্ট আয়নে পরিণত হবে, যাকে অ্যানায়ন বলে। সোডিয়াম ক্লোরাইড তৈরির সময় সোডিয়াম শেষ শক্তি স্তরের ইলেকট্রন ছেড়ে দেয়। যেহেতু সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11 তাই প্রোটন সংখ্যাও 11টি, কিন্তু একটি ইলেকট্রন ছেড়ে দেয় ইলেকট্রন সংখ্যা 10টি। প্রোটন থেকে একটি ইলেকট্রন কম থাকায় সোডিয়াম ধনাত্মক চার্জে পরিণত হয়েছে, যাকে আমরা ক্যাটায়ন বলি। অপরদিকে ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে। যেহেতু ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17 তাই এর প্রোটন সংখ্যা 17টি, কিন্তু একটি ইলেকট্রন গ্রহণ করায় ইলেকট্রন সংখ্যা হয় 18টি। প্রোটন থেকে একটি ইলেকট্রন বেশি থাকায় ক্লোরিন ঋণাত্মক চার্জে পরিণত হয়, যাকে আমরা অ্যানায়ন বলে থাকি। এই সোডিয়াম আয়ন এবং ক্লোরিন আয়ন বিপরীত চার্জযুক্ত আয়ন হয় এদের আকর্ষণের মাধ্যমে আয়নিক বন্ধন তৈরি হয় এবং সোডিয়াম ক্লোরাইড যৌগটি উৎপন্ন হয়। ম্যাগনেসিয়াম ও অক্সিজেন দুইটি মৌল। মৌল দুইটি আয়নিক বন্ধনে আবদ্ধ হয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড যৌগ তৈরি করে। ম্যাগনেসিয়াম অক্সাইড যৌগটিতে ম্যাগনেসিয়াম ধাতু এবং অক্সিজেন অধাতু। এখানে ম্যাগনেসিয়াম তার শেষ শক্তি স্তরের দুটি ইলেকট্রন ছেড়ে ম্যাগনেসিয়াম আয়ন তৈরি করে এবং অক্সিজেন দুইটি ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন আয়ন তৈরি করে। এই ম্যাগনেসিয়াম আয়ন এবং অক্সিজেন আয়ন বিপরীত চার্জযুক্ত আয়ন হওয়ায় এদের আকর্ষণের মাধ্যমে আয়নিক বন্ধন তৈরি হয় এবং ম্যাগনেসিয়াম অক্সাইড যৌগটি উৎপন্ন হয়। এই ছিল আমাদের আজকের পর্ব। আজকের পর্বে তুমি আয়নিক বন্ধন, ক্যাটায়ন ও অ্যানায়ন সম্পর্কে জেনেছ।
আগামী পর্বে তুমি সমযোজী বন্ধন সম্পর্কে বিস্তারিত জানবে। দেখা হবে সেই পর্বে। গত পর্বে তুমি রাসায়নিক বন্ধন, আয়নিক বন্ধন এবং ক্যাটায়ন ও অ্যানায়ন সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছ। আজকের পর্বে তুমি সমযোজী বন্ধন সম্পর্কে জানবে। রাসায়নিক বন্ধনের মধ্যে সব বন্ধনই যে মৌলগুলো ইলেকট্রন আদান প্রদান করে, বিষয়টি কিন্তু এমন না। কখনো কখনো মৌলগুলো তাদের মধ্যে ইলেকট্রন শেয়ারও করে। চলো এখন একটা গল্প শুনে আসি। রিমি ও রিনা দুই বান্ধবী। তারা প্রতিদিন একসাথে হেঁটে স্কুল থেকে বাসায় যায়। একদিন রিমি ক্লান্ত থাকায় তারা ডিসাইড করলো আজ দুইজন রিক্সা দিয়ে বাসায় যাবে। রিক্সা দিয়ে পৌঁছানোর পর তারা দুইজন সমানভাবে ভাড়া শেয়ার করলো। গল্পে দেখা যাচ্ছে দুইজন তাদের টাকাগুলো শেয়ার করে একসাথে ভাড়া দিয়ে দিল এবং দুইজনেই বাসায় পৌঁছাতে পারল। এখানে দুই বান্ধবীর মতো কখনো কখনো রসায়নে দুইটি মৌল তাদের মধ্যে থাকা ইলেকট্রন শেয়ার করে এবং তারা যৌগ গঠন করে। যখন দুইটি মৌল নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভের জন্য ইলেকট্রন শেয়ার করে যৌগ গঠন করে, তখন তাকে সমযোজী বন্ধন বলে। এখানে মনে রাখতে হবে, সমযোজী বন্ধন তৈরির জন্য মৌল দুইটি যখন ইলেকট্রন শেয়ার করে, তখন এই ইলেকট্রন শেয়ারের কারণে দুইটি মৌল নিজেদের সবচেয়ে কাছের নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে। সাধারণত অধাতু এবং অধাতু মিলে সমযোজী বন্ধন গঠিত হয়। আগের পর্বে দেখেছি অধাতব মৌলগুলো শুধু ইলেকট্রন গ্রহণ করে থাকে। যেহেতু সমযোজী বন্ধন হল দুইটি অধাতুর মধ্যকার বন্ধন, তাই অধাতব পরমাণু দুইটি তাদের শেষ শক্তিস্তরের বিজোড় ইলেকট্রন নিজেদের মধ্যে শেয়ার করে। অধাতব মৌল দুইটি যখন ইলেকট্রন শেয়ার করে, তখন এই ইলেকট্রন শেয়ারের কারণে দুইটি মৌল তাদের কাছের নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে সমযোজী বন্ধন তৈরি করে। উদাহরণ হিসেবে পানির অণু নেই, যার মধ্যে দুইটি হাইড্রোজেন ও একটি অক্সিজেন আছে। এখানে সবগুলো মৌলই অধাতু। অক্সিজেন ও হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস চিত্রটি এরকম হয়। হাইড্রোজেনের শেষ শক্তি স্তরে একটি মাত্র ইলেকট্রন আছে, তাই এর কাছের নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস পাওয়ার জন্য হাইড্রোজেনের আরও একটি ইলেকট্রন প্রয়োজন। আবার অক্সিজেনের শেষ শক্তি স্তরে 6টি ইলেকট্রন আছে এবং এর কাছের নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাসের জন্য এর 2টি ইলেকট্রন প্রয়োজন। তাই একটি অক্সিজেন পরমাণু তার বাকি 2টি ইলেকট্রন পাওয়ার জন্য 2টি হাইড্রোজেনের সাথে ইলেকট্রন শেয়ার করে। ইলেকট্রন শেয়ারের কারণে একটি অক্সিজেন ও 2টি হাইড্রোজেন তাদের কাছের নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করেছে। আবার একই অধাতব মৌল নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ার করেও এই সমযোজী বন্ধন গঠন করে, যেমন হাইড্রোজেন অণু, ক্লোরিন অণু এবং অক্সিজেন অণু। এখন ক্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাস চিত্রটি খেয়াল করে দেখো। এখানে ক্লোরিনের শেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 7টি, তাই আর্গনের ইলেকট্রন বিন্যাসের মতো হতে হলে ক্লোরিনের শেষ শক্তি স্তরে আরও একটি ইলেকট্রন দরকার। 2টি ক্লোরিন পরমাণু পাশাপাশি আসলে 2টি পরমাণুই একটি করে ইলেকট্রন গ্রহণ করে আর্গনের মতো স্থিতিশীল হতে যাবে, কিন্তু এখানে ইলেকট্রন দেওয়ার মতো কেউ নেই। তাই একটি ক্লোরিন পরমাণু তার বিজোড় ইলেকট্রনটি আরেকটি ক্লোরিন পরমাণুর বিজোড় ইলেকট্রনের সাথে শেয়ার করে। ক্লোরিন পরমাণু দুইটি ইলেকট্রন শেয়ারের কারণে 2টি পরমাণুই শেয়ার করা ইলেকট্রন ব্যবহার করতে পারে। তাই ইলেকট্রন শেয়ারের কারণে 2টি ক্লোরিনের অষ্টক পূর্ণ হয়। ক্লোরিন পরমাণু দুইটি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন তৈরি করে এবং একটি ক্লোরিন অণু গঠন করে। ক্লোরিন পরমাণু দুটি একটি করে ইলেকট্রন শেয়ার করে, তাই ক্লোরিন অণুর মধ্যে আমরা একক বন্ধন দেখতে পাই।
আবার দুটি অক্সিজেন পরমাণু এক জোড়া বা দুটি করে ইলেকট্রন শেয়ার করে, তাই অক্সিজেন অণুতে দ্বিবন্ধন দেখা যায়। নাইট্রোজেন অণু গঠনের সময় দুটি নাইট্রোজেন তিনটি করে ইলেকট্রন শেয়ার করে, তাই এদের মধ্যে ত্রিবন্ধন দেখা যায়। পানিকে তাপ দিলে খুব সহজেই তা বাষ্প হয়ে যায়, তাই না? কারণ পানির অণুর মধ্যে সমযোজী বন্ধন দেখা যায়, আর সমযোজী বন্ধনের অণুগুলোর মধ্যে এক ধরনের দুর্বল বল কাজ করে, যা ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল নামে পরিচিত। অধাতব পরমাণুগুলো সমযোজী বন্ধনের মাধ্যমে সমযোজী অণু তৈরি করে। এখন একটি সমযোজী অণু আরেকটি সমযোজী অণুর কাছাকাছি আসলে সমযোজী অণুগুলোর মধ্যে একটা দুর্বল আকর্ষণ বল তৈরি হয়। সমযোজী অণুগুলোর মধ্যে এই দুর্বল আকর্ষণ বলকে ভ্যান ডার ওয়ালস বল বলে। ভ্যান ডার ওয়ালস বল খুবই দুর্বল প্রকৃতির বল, তাই এর গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের মান অনেক কম। অল্প তাপ দিলেই খুব সহজেই অণুগুলো আলাদা হয়ে যায়। কিন্তু গ্যাসীয় সমযোজী অণু যেমন কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, অ্যামোনিয়া ইত্যাদির ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল নেই বললেই চলে। এই ছিল আমাদের আজকের পর্ব। আজকের পর্বে তুমি সমযোজী বন্ধন ও ভ্যান ডার ওয়ালস বল সম্পর্কে জেনেছ। আগামী পর্বে তুমি আয়নিক ও সমযোজী বন্ধনের বৈশিষ্ট্য সম্পর্কে জানবে। গত পর্বে তুমি সমযোজী বন্ধন সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছ। আজকের পর্বে তুমি আয়নিক ও সমযোজী যৌগের বৈশিষ্ট্য সম্পর্কে জানবে। এই অধ্যায়ের আগের পর্বগুলোতে আমরা আয়নিক বন্ধন ও সমযোজী বন্ধনের মাধ্যমে কিভাবে যৌগ তৈরি হয় তা জেনেছি। যেসব যৌগে আয়নিক বন্ধন থাকে তাকে আয়নিক যৌগ বলে, যেমন সোডিয়াম ক্লোরাইড। আবার যেসব যৌগে সমযোজী বন্ধন থাকে তাকে সমযোজী যৌগ বলে, যেমন পানি। এই আয়নিক এবং সমযোজী যৌগগুলোর আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। এদের মধ্যে এই তিনটি বৈশিষ্ট্য নিয়ে আমরা বিস্তারিত জানব। সাধারণত আয়নিক যৌগগুলোতে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের মান অনেক বেশি হয়। অন্যদিকে সমযোজী যৌগগুলোতে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের মান অনেক কম হয়। আমরা আয়নিক যৌগে মৌলগুলোর মধ্যে পজিটিভ এবং নেগেটিভ এই দুই ধরনের চার্জ দেখতে পাই। আয়নিক যৌগে এরকম অসংখ্য পজিটিভ এবং নেগেটিভ চার্জ একসাথে শক্তভাবে যুক্ত হয়ে একটা সলিড পদার্থ তৈরি করে, যাকে আমরা স্ফটিক বলি। স্ফটিকের কারণে এদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল অনেক বেশি হয়, তাই অণুদের একে অপর থেকে দূরে সরাতে অনেক তাপ দিতে হয়। দুইটি অণুর ভিতরের আকর্ষণ বলকে আন্তঃআণবিক আকর্ষণ বল বলে। এ সম্পর্কে তুমি দ্বিতীয় অধ্যায়ে বিস্তারিত জেনেছ। বন্ধন ভাঙতে প্রচুর শক্তির দরকার হয় বলে আয়নিক যৌগগুলোর গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের মান অনেক বেশি হয়। অপরদিকে সমযোজী যৌগে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল দেখা যায়, যা খুবই দুর্বল। এজন্য সমযোজী যৌগগুলোতে আন্তঃআণবিক আকর্ষণ বলের মান অনেক কম হয়। তাই সমযোজী যৌগগুলোতে অল্প তাপেই অণুগুলো একে অপরের থেকে দূরে সরে যায়, ফলে সমযোজী যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের মান অনেক কম হয়। এখন আমরা আরেকটি বৈশিষ্ট্য, দ্রাব্যতা সম্পর্কে জানব। সাধারণত কোনো যৌগের দ্রবণ তৈরির জন্য পানিকে দ্রাবক হিসাবে ইউজ করা হয়। আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হলেও অধিকাংশ সমযোজী যৌগ অদ্রবণীয়। কোনো যৌগ পানিতে দ্রবীভূত হবে কিনা তা জানতে হলে প্রথমেই পানির বন্ধন গঠন সম্পর্কে জানতে হবে। পানি একটি সমযোজী যৌগ। পানির অণুতে একটি অক্সিজেন পরমাণুর সাথে দুইটি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করে।
কিন্তু পানির অণুতে অক্সিজেন পরমাণু হাইড্রোজেন পরমাণু থেকে বেশি তড়িৎ ঋণাত্মক। কোনো মৌল সমযোজী বন্ধনে থাকা ইলেকট্রন জোড়াকে নিজের দিকে বেশি আকর্ষণ করার ক্ষমতাকে সেই মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলা হয়। পানির অণুতে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই সমযোজী বন্ধনে থাকা শেয়ারকৃত ইলেকট্রনকে অক্সিজেন আকর্ষণ করে। তাই শেয়ার করা ইলেকট্রনগুলো অক্সিজেনের দিকে সরে আসায় যৌগের অক্সিজেন পরমাণু আংশিক ঋণাত্মক হয় এবং হাইড্রোজেন পরমাণু আংশিক ধনাত্মক হয়ে যায়। এই আংশিক ধনাত্মক চার্জকে প্লাস ডেল্টা এবং আংশিক ঋণাত্মক চার্জকে মাইনাস ডেল্টা দিয়ে প্রকাশ করা হয়। আর যেসব সমযোজী যৌগে এরকম আংশিক ঋণাত্মক ও আংশিক ধনাত্মক প্রান্ত দেখা যায় তাদের পোলার সমযোজী যৌগ বলে। যখন কোনো আয়নিক যৌগ পানিতে যোগ করা হয় তখন পানির অণুগুলোর ধনাত্মক প্রান্ত আয়নিক যৌগের ঋণাত্মক প্রান্তকে আকর্ষণ করে এবং পানির অণুগুলোর ঋণাত্মক প্রান্ত আয়নিক যৌগের ধনাত্মক প্রান্তকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান আয়নিক যৌগের ক্যাটায়ন ও অ্যানায়নের মধ্যকার আকর্ষণ থেকে বেশি। তাই আয়নিক যৌগের ক্যাটায়ন থেকে অ্যানায়ন সরে পানির অণুর সাথে যুক্ত হয়, ফলে আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়। সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ এবং পানি পোলার সমযোজী যৌগ, তাই লবণ পানির সাথে সহজেই দ্রবীভূত হয়ে যায়। অপরদিকে যেসব সমযোজী যৌগ পোলার প্রকৃতির তাদের মধ্যে আংশিক ঋণাত্মক ও আংশিক ধনাত্মক প্রান্ত দেখা যায়, তাই এরা সহজেই আংশিক ধনাত্মক ও পানির আংশিক ঋণাত্মক প্রান্তের সাথে মিশে পানিতে দ্রবীভূত হয়। কিন্তু যেসব সমযোজী যৌগ অপোলার তাদের মধ্যে কোনো আংশিক ঋণাত্মক ও আংশিক ধনাত্মক প্রান্ত থাকে না, তাই এরা পানিতে অদ্রবণীয়। মিথানল এবং মিথেন দুইটি সমযোজী যৌগ, কিন্তু মিথানল পোলার এবং মিথেন অপোলার। মিথানল পানিতে দ্রবীভূত হলেও মিথেন পানিতে দ্রবীভূত হয় না। চলো আয়নিক ও সমযোজী যৌগের মধ্যে কোনটি বিদ্যুৎ পরিবাহী তা একটি পরীক্ষার মাধ্যমে জেনে নেই। প্রথমে দুইটি বিকারের মধ্যে একটিতে খাবার লবণ এবং পানির দ্রবণ নেই এবং আরেকটিতে চিনি ও পানির দ্রবণ নেই। লবণ যেহেতু আয়নিক যৌগ এবং চিনি একটি সমযোজী যৌগ, তাই এদের দ্রবণে বিদ্যুৎ চালনা করলে বোঝা যাবে কোন যৌগটি বিদ্যুৎ পরিবাহী। যে বিকারে খাবার লবণের দ্রবণ আছে সেখানে দুটি ধাতু বা গ্রাফাইট দণ্ড অর্ধেক ডুবাই। দণ্ড দুইটির যে অংশ দ্রবণের উপরে আছে তার মধ্যে একটি দণ্ডের সাথে ব্যাটারি এবং অপর দণ্ডটির সাথে একটি বাল্বের এক প্রান্ত তার দিয়ে কানেক্ট করি। বাল্বের অপর প্রান্ত ব্যাটারির সাথে কানেক্ট করি। তার দিয়ে কানেক্ট করার সাথে সাথে দেখা যাবে বাল্বটি জ্বলে উঠেছে। একইভাবে অপর যে বিকারে চিনির দ্রবণ আছে ওখানে বিদ্যুৎ চালনা করি, দেখা যাবে বাল্বটি জ্বলবে না। প্রথম বিকারে বিদ্যুৎ পরিবহনের জন্য খাবার লবণের জলীয় দ্রবণে পজিটিভ চার্জ হিসাবে আছে সোডিয়াম আয়ন এবং নেগেটিভ চার্জ হিসাবে আছে ক্লোরাইড আয়ন। এ থেকে বলা যায় আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবাহী, কিন্তু সমযোজী যৌগ বিদ্যুৎ পরিবাহী না। তাই চিনির জলীয় দ্রবণে বাল্বটি জ্বলেনি। এই ছিল আমাদের আজকের পর্ব। আজকের পর্বে তুমি আয়নিক ও সমযোজী যৌগের বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছ। আগামী পর্বে তুমি ধাতব বন্ধন সম্পর্কে জানবে। সে পর্যন্ত ভালো থেকো, দেখা হবে। গত পর্বে তুমি আয়নিক ও সমযোজী যৌগের বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছ। আজকের পর্বে তুমি ধাতব বন্ধন সম্পর্কে বিস্তারিত জানবে। তুমি নিশ্চয়ই হয়তো এরকম তার দেখেছ। এই তারগুলো সাধারণত তামা দিয়ে তৈরি হয়ে থাকে। আবার তুমি কখনো স্বর্ণের বার, লোহার তৈরি ছুরি, কাঁচি কিংবা রূপার তৈরি মুদ্রা দেখেছ। তামা, সোনা, লোহা এবং রূপা এরা সবাই ধাতু। এদের মতো আরো অনেক ধাতু যেমন সোডিয়াম, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম ধাতুর নাম শুনেছ।
সাধারণত এই ধাতুগুলো কঠিন পদার্থের হয়ে থাকে এবং এদের স্ফটিকের মতো দেখতে পাওয়া যায়। দুইটি ধাতুর পরমাণু কাছাকাছি আসলে তাদের নিজেদের মধ্যে যে বন্ধন দেখা যায় তাকে ধাতব বন্ধন বলে। এই অধ্যায়ে আমরা জেনেছি একটি ধাতু এবং অধাতু যুক্ত হয়ে যে বন্ধন তৈরি হয় তাকে আয়নিক বন্ধন বলে। আবার দুইটি অধাতু পরমাণু সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে সমযোজী যৌগ তৈরি করে। আর একটি ধাতব পরমাণু অপর একটি ধাতব পরমাণুর সাথে ধাতব বন্ধন তৈরির মাধ্যমে একটি ধাতব ক্যালাস বা স্ফটিক তৈরি করে। ধাতব বন্ধন গঠনের ফলে ধাতুর এমন কঠিন পদার্থের আকার ও আকৃতিকে আমরা স্ফটিক বা ধাতব ক্যালাস বলে থাকি। কোন ধাতব পরমাণুর ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় এদের সর্বশেষ শক্তি স্তরে একটি, দুইটি, তিনটি কিংবা অল্প সংখ্যক ইলেকট্রন থাকে। তাই সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ অনেক কম হয়। ফলে ধাতুতে পরমাণুগুলো এক বা একাধিক ইলেকট্রন ছেড়ে ধনাত্মক আয়নে পরিণত হয়। ধাতুর মধ্যে থাকা এই ধনাত্মক আয়নকে পারমাণবিক শ্বাসও বলা হয়। ধাতব স্ফটিকে এই পারমাণবিক শ্বাস নির্দিষ্টভাবে সাজানো থাকে, আর ধাতুর পরমাণুগুলো যে ইলেকট্রন ছেড়ে দিয়েছে সেগুলো পারমাণবিক শ্বাসের মধ্যে মুক্তভাবে চলাচল করে। এগুলোকে সঞ্চরণশীল ইলেকট্রন বলে। সঞ্চরণশীল ইলেকট্রনগুলো কোনো নির্দিষ্ট পরমাণুকে কেন্দ্র করে চলাচল করে না, বরং পুরো ধাতব খণ্ডটির সবগুলো পারমাণবিক শ্বাসের ইলেকট্রন হয়ে চলাচল করে। এই অবস্থাটিকে ইলেকট্রনের সাগরে পারমাণবিক ধাতব আয়নগুলো স্ফটিকের আকারে নির্দিষ্ট নিয়মে সাজানো থাকে বলে মনে হয়। ধাতব স্ফটিকে দুইটি ধাতব আয়নের মাঝে যখন কোনো সঞ্চরণশীল ইলেকট্রন থাকে তখন ইলেকট্রনের প্রতি দুইটি আয়নে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে। এই কারণে ধাতব বন্ধনে একটি ধাতব আয়ন আরেকটি ধাতব আয়ন থেকে আলাদা হতে পারে না। ধাতুর মধ্যে এরকম সঞ্চরণশীল ইলেকট্রন থাকার কারণে ধাতু তাপ ও বিদ্যুৎ পরিবাহী। চলো জেনে নেই ধাতুর বিদ্যুৎ পরিবাহিতা সম্পর্কে। ধাতুর স্ফটিকে মুক্তভাবে থাকা সঞ্চরণশীল ইলেকট্রনগুলো বিদ্যুৎ পরিবহন করে, তাই ধাতু বিদ্যুৎ সুপরিবাহী। একটি ধাতুর তৈরি তারের দুই প্রান্তের সাথে ব্যাটারির পজিটিভ আর নেগেটিভ প্রান্ত কানেক্ট করলে ইলেকট্রনগুলো পজিটিভ সাইড থেকে নেগেটিভ সাইডের দিকে মুভ করবে। এ কারণে ধাতুর তৈরি কোনো বস্তু দিয়ে কাজ করার সময় তড়িৎ পরিবাহী ইলেকট্রিক সুইচ বোর্ড সকেট থেকে দূরে রাখতে হবে এবং সতর্ক থাকতে হবে, তা না হলে ইলেকট্রিক শক পাবার সম্ভাবনা থাকে। এখন ধাতুর তাপ পরিবাহিতা সম্পর্কে জেনে নেই। কোনো ধাতুর এক প্রান্তকে আগুনের উপরে রেখে তাপ দিলে অপর প্রান্তটি খুব দ্রুত গরম হয়ে যায়, অর্থাৎ ধাতুগুলো তাপ পরিবাহী হিসাবে কাজ করে। ধাতুর এই তাপ পরিবাহিতার কারণও ধাতুতে থাকা সঞ্চরণশীল ইলেকট্রন। যখন কোনো ধাতুকে তাপ দেওয়া হয় তখন এর সঞ্চরণশীল ইলেকট্রনগুলো শক্তি গ্রহণ করে এবং এর গতিশক্তি বেড়ে যায়। বেশি তাপমাত্রায় ইলেকট্রনগুলো বেশি তাপমাত্রার থেকে কম তাপমাত্রার দিকে যায়, ফলে ধাতুর এক প্রান্ত থেকে অপর প্রান্তে তাপের পরিবহন ঘটে। এই বৈশিষ্ট্যগুলো ছাড়াও ধাতুর আরও কিছু বৈশিষ্ট্য আছে, যেমন ধাতুর নমনীয়তা, ঘাত সহতা এবং ধাতব ঔজ্জ্বল্য ইত্যাদি ধাতুর সঞ্চরণশীল ইলেকট্রনের কারণেই হয়। চলো বৈশিষ্ট্যগুলো জেনে নেই। এখানে ধাতুর নমনীয়তা বলতে বোঝায় ধাতুকে আঘাত করে বা পিটিয়ে মোটা থেকে পাতলা তারে তৈরি করা। আর ঘাত সহতা হচ্ছে ধাতুকে বিভিন্ন প্রসেসের মাধ্যমে র ম্যাটেরিয়াল থেকে ফিনিশড গুডে রূপান্তর করা। আর ধাতব ঔজ্জ্বল্য হচ্ছে ধাতুর মধ্যে আলো পড়লে তা রিফ্লেক্ট করা। এই ছিল আমাদের আজকের পর্ব। আজকের পর্বে তুমি ধাতব বন্ধন সম্পর্কে জেনেছো। আগামী পর্ব থেকে নতুন একটি অধ্যায়ে মোলের ধারণা ও রাসায়নিক গণনা সম্পর্কে জানবে। সে পর্যন্ত ভালো থেকো। দেখা হবে আগামী পর্বে।